লাগাতার অপপ্রচার কুৎসায় আইনি পদক্ষেপ, অভয়ের মা বাবার বিরুদ্ধে নোটিশ কুণালের। ঠিক কি বললেন তৃণমূল মুখপাত্র কুণাল ঘোষ? একটি বিষয়ে দুই চারটি কথা আপনাদের বলা জরুরি। এক হচ্ছে, হ্যাঁ, আমি আরজি করে নিহত অভয়ার বাবার বিরুদ্ধে মানহানির মামলা করেছি। ওনার প্রতি, ওনাদের পরিবারের প্রতি আমার পূর্ণ শ্রদ্ধা, সম্মান, সহানুভূতি অবশ্যই আছে। কিন্তু এমন দু চারটি কথা উনি বলছেন, প্রতিবাদ করাটা দরকার। উনি 9 অগস্ট নবান্ন অভিযানের দিন বলে বসলেন, সিবিআই ঘুষ খেয়ে তদন্ত বিকৃত করছে, রাজ্য সরকার ঘুষ সেই টাকা দিচ্ছে, আর কুণাল ঘোষ সিজিওতে গিয়ে সেটেল করে এসছে। এটা আপত্তিকর। ওনার কাঁধে বন্দুক রেখে কেউ বা কারা এসব বলাচ্ছে, এটা নিতে পারলাম না। আমার নিজেরই সিবিআইতে আমি মাথা উঁচু করে লড়ছি, মামলা চলছে, আমি যাব ওনাদের কি সেটেল করতে? আর কেন যাব? আমি, আমার আইনজীবী অয়ন চক্রবর্তী আইনি প্রসেস কমপ্লিট করেছেন এবং আজকে আমি মানহানির মামলা করেছি। তারপরে আমি শুনলাম সাংবাদিক বন্ধুদের কাছে, ওনার বাবা আমাকে খুবই আক্রমণ করেছেন এবং বলেছেন আমি নাকি ওনাদের ফোন করে করে সেটেলমেন্টের প্রস্তাব দিতাম। আজকে এতদিন বাদে প্রথম বলছেন, মানে কতখানি মিথ্যা কেউ বলতে শেখালে লোকের মুখ থেকে এটা বেরোয়। আর ঠিক আছে, আমি ছাড় দিচ্ছি। তারপরে উনি কিছু হোয়াটসঅ্যাপ দেখিয়েছেন যে আমি তাদের সঙ্গে হোয়াটসঅ্যাপ বিনিময় কি করেছি। আমি হাত জোড় করে বলছি অভয়ার বাবাকে, আমি তো মামলা করেছি, আপনার কাছে তো সামন যাবে, আজ না হলে কাল যাবে, কাল না হলে পরশু যাবে। কোর্টে এসে দয়া করে এগুলোই একটু মাননীয় বিচারককে দিন। আমি যা হোয়াটসঅ্যাপ আপনার সঙ্গে বিনিময় হয়েছে, আপনি মাননীয় বিচারককে পুরোটা দিন, আর পুরোটা ওইভাবে এরকম করে না দেখিয়ে প্রিন্ট আউট করে সাংবাদিকদের দিয়ে দিন। সবাই দেখুক যে কুণাল ঘোষ অভয়ার বাবাকে কি লিখেছেন, কি লিখেছেন। দয়া করে দিন। এটা নিয়ে কোনো রহস্য বাড়াবার চেষ্টা করবেন না। আমি যা লিখেছি, আপনার ফোনে যা আছে, আপনি বিচারককে দিয়ে দিন, আপনি সংবাদ মাধ্যমকে দিয়ে দিন, সোশ্যাল মিডিয়ায় দিয়ে দিন। মানুষ এমনি আমায় ভালোবাসেন, আমার প্রতি মানুষের আস্থা, ভালোবাসা আরো বাড়বে যে কুণাল ঘোষ এগুলো লিখতে পারে, তার সেই মনটা আছে। দিয়ে দিন। আমি এগুলো 1 বছর ধরে আমার কাছে আছে, আমি দিইনি। আমি আপনার মেয়ের মৃত্যুর উপর দাঁড়িয়ে আমার ইমেজ বিল্ডিং করতে চাইনি। আপনাদের প্রতি শ্রদ্ধা সম্মান আছে, কিন্তু আপনাদের ঘিরে যে রাজনীতিটা হয়েছে, কুণাল ঘোষ সেই রাজনীতিটার প্রতিবাদ করেছে। ফলে আমি মানহানির মামলা করেছি। আপনাকে আজ না হলে কাল কোর্টে আসতে হবে। যে বা যারা আপনার কাঁধে বন্দুক রেখে আপনাকে এসব শেখাচ্ছে, তৈরি হয়ে আসবেন। আমার বিরুদ্ধে যা ডকুমেন্ট আছে, যা প্রামাণ্য আছে, আমি ইনভাইট করে আনছি, নেমন্তন্ন আমি করছি কোর্টে। আমার এগেনস্টে এসে কোর্টে জমা দিন। অভয়ার বাবা ভালো থাকবেন, কোর্টে দেখা হবে। বক্রেশ্বর মহাশ্মশানে দূষণ রুখতে চুল্লি বসানোর দাবি, জেলা পরিষদ ইতিমধ্যেই 18 লক্ষ টাকা বরাদ্দ করেছে। বীরভূম জেলার দুবরাজপুর ব্লকের গোয়ালিয়ারা গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত বক্রেশ্বর পীঠস্থান, সেখানে বক্রেশ্বর নদীর ধারে মহাশ্মশান। সেই শ্মশানে দাহ করার নির্দিষ্ট জায়গা থাকলেও সাধারণ মানুষ বক্রেশ্বর নদীর গর্ভে মৃতদেহ দাহ করেন দীর্ঘদিন ধরে। এর ফলে দিনের পর দিন বক্রেশ্বর নদীতে বাড়ছে দূষণ। তাই জেলা পরিষদের উদ্যোগে বক্রেশ্বর নদীর ধারে বক্রেশ্বর মহাশ্মশানে 2টি বার্নিং শেড অর্থাৎ ছাদে ঢাকা চুল্লি তৈরির উদ্যোগ নেওয়া হয়েছে। এই 2টি চুল্লি তৈরি করতে প্রায় 18 লক্ষ টাকা বরাদ্দ করা হয়েছে। কিন্তু সাধারণ মানুষের দাবি, এই মহা শ্মশানে চুল্লি বসানো খুবই দরকার। অন্যদিকে একইভাবে বীরভূমের জেলা সদর শিউরি তিলিপাড়ার সতীঘাট শ্মশানে মৃতদেহ দাহ করার জন্য 4-5টি ছাদযুক্ত কংক্রিটের চুল্লি রয়েছে। সেখানে কাঠ জ্বালিয়ে মৃতদেহ সৎকার করা হয়। সেখানেও একটি চুল্লি বসানো
বসানোর দাবি সাধারণ মানুষের। শ্মশানের সার্বিক উন্নয়ন হয়েছে, তবে একাধিক পরিকল্পনা রয়েছে বলেও জানা গিয়েছে। বক্রেশ্বর মহাশ্মশানের কাজ শুরু হয়েছে বীরভূম জেলা পরিষদের পক্ষ থেকে, এটা আমরা নিশ্চয়ই ধন্যবাদ জানাই। কাজ চলছে, একটা বসার সেট তৈরি হয়েছে এবং একটা চুল্লি তৈরি হচ্ছে। চুল্লিটা এখনও শেষ হয়ে যায়নি, চুল্লিটা তৈরি হচ্ছে, বোধহয় 2-3টে বডি বা দাহ করা হবে। কিন্তু বক্রেশ্বর মহাশ্মশানে যা দাহ আসে দূর দূরান্ত থেকে, ঝাড়খণ্ড থেকে আসে, বিহার থেকে আসে, বীরভূম থেকে আসে, পশ্চিমবাংলা থেকে বিভিন্ন জায়গা থেকে আসে, কিন্তু এত বড় একটা শ্মশান, তাতে 2-3টে চুল্লি করে আমার মনে হয় সমস্যার সমাধান হবে না। কাজ নিশ্চয়ই কিছু হবে, কিন্তু আরও কিছু বড় করার প্রয়োজন আছে। এবং নদীটা প্রায় ধ্বংসের মুখে চলে যাচ্ছে। বক্রেশ্বর নদীটা খুব ছোট নদী, সেই নদীটা কিন্তু রক্ষণাবেক্ষণ করার একটা উদ্যোগ জেলা পরিষদকে নিতে হবে। এবং ঘাটে নামার জন্য ওনারা একটা ঘাট তৈরি করছেন এ পর্যন্ত, সেটাও ঠিক আছে। অস্থি দিতে আসেন, বহু মানুষ অস্থি দিতে আসেন সেই ঘাটে নেমে, কিন্তু আমাদের নদীটার যা পরিস্থিতি, যা পজিশন, তাতে নদীটা কিন্তু ধ্বংস হচ্ছে। নদীটার সাইডগুলো মানে একটু বাঁধিয়ে দেওয়া, একটু সৌন্দর্য করা, এটা খুবই প্রয়োজন আছে বলে আমার মনে হয়। আরও কিছু শ্মশানের কাজটা দরকার আছে। বাঁকুড়ার স্কুল কক্ষে অঙ্কের শিক্ষকের ঝুলন্ত দেহ উদ্ধারে চাঞ্চল্য, মৃত্যুর কারণ ধোঁয়াশা। স্কুলের মধ্যে অঙ্ক শিক্ষকের ঝুলন্ত মৃতদেহ উদ্ধারের ঘটনায় চাঞ্চল্য। ঘটনাটি ঘটেছে বাঁকুড়া সদর থানার কালপাথর বিনাপানি হাই স্কুলে। পুলিশ খবর পেয়ে স্কুলের দোতলার 18 নম্বর রুম থেকে ঝুলন্ত অবস্থায় উদ্ধার করে শিক্ষক উজ্জ্বল কুমার দাসের দেহ। পুলিশ মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠায় বাঁকুড়া মেডিকেল কলেজ হাসপাতালে। আত্মহত্যা বলে দাবি, তবে কি কারণে এই মৃত্যু তা নিয়ে ধোঁয়াশা। আর 5টা দিনের মধ্যে স্কুলে হাজির হন বাঁকুড়া বিনাপানি হাই স্কুলের অঙ্কের শিক্ষক উজ্জ্বল কুমার দাস। স্কুলে এসেছিলেন, সময় স্কুলের ক্লাসও করেন। তবে এদিন স্কুলে স্থানীয় পুজোর কারণে ছাত্রছাত্রীর সংখ্যা কম থাকায় টিফিনেই স্কুল ছুটি হয়ে যায়। ছাত্রছাত্রীদের পাশাপাশি বেরিয়ে পড়েন অন্যান্য শিক্ষক শিক্ষিকারাও। তবে স্কুলের অফিসের কাজকর্মের জন্য বেশ কয়েকজন স্কুলে ছিলেন উজ্জ্বল দাস নামে ওই শিক্ষকও। কাজ শেষে সকলেই বেরিয়ে যাওয়ার সময় উজ্জ্বলবাবুর মোটর বাইক নজরে পড়লেও উজ্জ্বলবাবুর খোঁজ না মেলায় খোঁজাখুঁজি শুরু হয়। তারপরে ওপরের একটি রুম থেকে ঝুলন্ত অবস্থায় দেখতে পাওয়া যায় উজ্জ্বলবাবুকে। খবর দেওয়া হয় বাঁকুড়া সদর থানার পুলিশকে। পুলিশ এসে মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠায় বাঁকুড়া মেডিকেল কলেজ হাসপাতালে। প্রাথমিকভাবে অনুমান আত্মহত্যা করেছেন ওই শিক্ষক, তবে কি কারণে এই আত্মহত্যা তা জানা যায়নি। পুলিশ খতিয়ে দেখছে। আমরা নিচে বসে কম্পিউটার রুমে ট্যাবের কাজ করছিলাম। আজকে সে ছাত্র সংখ্যা খুবই কম ছিল, বৃষ্টি হচ্ছিল, তাই টিচার একটু অনুরোধ করলেন যে আমরা একটু তাড়াতাড়ি যাচ্ছি। সবার অনুমতি নিয়ে একটু আগে তাড়াতাড়ি ছাড়ানো হয়েছে। আমাদের ট্যাবের কাজ যখন প্রায় শেষের মুখে, তখন আমরা একটু বেরিয়েছি। উজ্জ্বলবাবু গাড়ি আছে, কিন্তু উজ্জ্বলবাবু দেখতে পাচ্ছি না। তো উজ্জ্বলবাবু জল দিতে হয়, তখন আমাদের যিনি টিয়া আছেন, যিনি চাবি তালা দেন, তিনি বলছি একটু উপরে উঠলেন, তা দেখো উঠেছেন, তখন এসে বলছে স্যার ও শেষ হয়ে গেছে। এটুকুই। এই কথা শোনার পর আমরা উঠে যাই। আমরা এখানে 4-5 জন ছিলাম, আমরা দেখছি অবস্থা চলছে। দরজা দেওয়া স্যার দরজা দেওয়া থাকেনি, দরজা খোলা ছিল। উপরে ক্লাস হয়েছে, উনি ক্লাস করেছেন আজকে? হ্যাঁ, ক্লাস করেছেন। উনি কোন ক্লাস হয়েছে, মানে উনি কোন সাবজেক্টে শিক্ষক? ম্যাথমেটিক্স। উনি আজকে এসেছিলেন? স্পেশাল। ওনার মধ্যে কোনো না স্যার, আমরা কিচ্ছু বুঝতে পারি না, অসংগতি কিচ্ছু বুঝতে পারি না। যেভাবে আসেন তেমনি আসেন। হ্যাঁ। স্কুলের কোনো কলেজের সাথে কোনো ঝামেলা? না স্যার, খুব শান্ত মানুষ। কি কারণে আত্মহত্যা বলে মনে হয়? কিচ্ছু সব বুঝতে পারবো না। পুলিশ এসছে? পুলিশ এসছে। সুইসাইড করে নিয়েছেন। আচ্ছা, তারপর আমি তড়িঘড়ি এসে দেখলাম যে তখন পুলিশ অলরেডি ঢুকে গেছে। পুলিশ ঢুকার পরে আমরা সবাই পুলিশ সহ গিয়ে দেখলাম যে হ্যাঁ উনি সুইসাইড করে একদম গড়া দড়ি নিয়ে পর ঝুলে আছেন। তারপর তো পুলিশ এসে সবাই তো যোগাযোগ করে পরে লাস্ট আসলে চাপানো হয়েছে। উনি তো আগে টিআইসি ছিলেন? আগে টিআইসি ছিলেন। উনি টিআইসি ছিলেন মাস 5-6 মতন ছিলেন। ওনার নিজেরই মানে একটু শারীরিক অসুবিধার জন্য বারবার ধরে বলছিলেন আমাদের কমিটিকে। আমরা সেই জন্য ওনাকে মানে অব্যাহতি দিয়ে পরে আমাদের নতুন টিআইসি নিয়োগ করেছিলাম আমরা। সেই সংক্রান্ত চাপ অনেক আগে, সেটা আজ থেকে স্যার মাস 4 আগেই ওটা। স্কুলের এতজন শিক্ষক রয়েছেন, ছাত্রছাত্রীরা রয়েছে, তারপর উনি সবাইকার অন্তরে গিয়ে একটা রুমের মধ্যে। আজকে স্যার ওই মনসা পূজার মানে পান্থপথের পর দিন তো এমনিতে ধরুন পাড়া গ্রামে মানে আমাদের এইসব জায়গায় বাঁকুড়াতে পুরুলিয়াতে আপনার মনসা পূজার পর দিনে খুব একটু মানে পান্থপথের যেটা থাকে সেই জেটটা আজকেও ছিল। টিচাররা ছিল না, টিচাররা যেমন থাকা তেমনি থাকছিলেন, কিন্তু আমাদের টিফিন পর্যন্ত ক্লাস হওয়ার পরে আপনার হচ্ছে মিড ডে মিল খাওয়ানোর পরে ক্লাস ছুটি দেওয়া হয়েছে, যেহেতু ছাত্রছাত্রীর সংখ্যা কম আছে। সেই হিসাবে আমাদের বাকি সব যেহেতু ক্লাস অফ হয়ে গেছে, টিচাররা কিছু বাড়ি গেছেন,
বাকি কিছু টিচার আমাদের কম্পিউটার ফোন সব কাজ চলছিল, ওনার উজ্জ্বলবাবুর ফোনের ওটিপি দিয়ে পরেই কাজ হচ্ছে এখানে। উনি ফোনের ওটিপি ফোনটা পর্যন্ত এখানে দিয়ে পর গেছেন, কাজ করছিলেন, কিন্তু তারপরেও দেখা গেল যে কি বলে যখন কাজ টাজ হওয়ার পরে কোনো খোঁজ করছেন তখন ওনাকে পাওয়া যাচ্ছে না। আমাদের এখানে স্থানীয় জন যে কন্টিনিউ স্টাফ আর মতন রাখা আছে রস মুর্মু, ওনাকে যখন চাবি দিচ্ছে তখন উনি দেখলেন যে কি বলে উপরে গিয়ে সুইসাইড করে। না 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 লক্ষ্য থাকে না, না না লক্ষ্য থাকে। আপনার কি মানে কেন এই ঘটনাগুলো মনে হয় জানেন? ওরা স্যার বুঝতে পারছি, আমাদের এমনি স্কুলে নর্মাল তো নর্মাল স্কুলে স্বাভাবিক আছেন স্যার, স্বাভাবিক জান। পারিবারিক অশান্তি স্যার সেটা কি করে বুঝবো বলুন স্যার? স্কুলে কোনো স্টাফদের সাথে না 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 উনি শান্ত প্রকৃতির ছিল। টিআইসি থেকে সরিয়ে দেওয়া হয়েছে এরকম কোনো? না 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 স্যার, উনি বারবার ধরে আমাকে স্যার 4বার 5বার আমাদের সমস্ত এলাকার লোকও জানেন যে উনি বারবার ধরে আমাকে বলছিলেন যে স্যার আমাকে একটু চাপ হয়ে যাচ্ছে ছেলের যে পড়াশোনার জন্য, আমাকে স্যার টিএসসি থেকে অব্যাহতি দেওয়া হোক। স্যার 3বার 4বার পরে স্যার আমরা তাও মানে করে পরে স্যারকে মানে টিএসসি থেকে চেঞ্জ করা হয়েছে। স্কুলের টিম দাঁড়িয়েছে জান, আমি কিছু জানি না। মানে বাড়িতে কিভাবে কি কোনো বাড়িতে কিছু নাই, খেয়ে দিয়ে স্কুলে গেছিল, আমাকে এখন স্কুল থেকে বলছে এরকম করেছে আমার হাজবেন্ড, আমি কিছু জানি না। ঘটনাটা কি স্কুলে হয়েছে? হ্যাঁ পুরো ঘটনাটা স্কুলে হয়েছে। কোন স্কুল? কালপাথর বিনাপানি হাই স্কুল, দেখুন সামনে দাঁড়িয়েছে স্কুলের স্টাফ, যান ওখানে যান, আমি কিছু জানি না। আপনারা কি কোনো অভিযোগ করছেন? হ্যাঁ আমি স্কুলের সম্পর্কে অভিযোগ করছি। স্কুলে একটা চাপ আমার সাসপেশনে ভুগছে আমার হাজবেন্ড, প্রতিনিয়ত একটা চাপ স্কুল থেকে, প্রায় আমাকে বলতো আজ মিড ডে মিল নিয়ে ঝগড়া, কালকে মুখের সঙ্গে ঝগড়া, নানা রকম স্কুলের থেকে একটা চাপ আসতো, সব সময় একটা টেনশন কাজ করতো। আগে জানিয়েছিলেন কোথাও? না কোথাও জানি, আমার সাথে আমি 2-1বার বলেছিলাম যে পুলিশখান করে এসো, এইসব বলতো। মালদার মানিক চকে ভাঙন রোধের কাজে দুর্নীতির প্রতিবাদে গ্রামবাসী ও ঠিকাদার পক্ষের হাতাহাতিতে তীব্র উত্তেজনা। ভাঙন রোধের কাজে দুর্নীতির প্রতিবাদ করতে ঠিকাদারদের সঙ্গে রীতিমতো হাতাহাতি গ্রামবাসীদের। ঘটনায় তীব্র উত্তেজনা ছড়ালো মালদার মানিকচক ব্লকের মথুরাপুর শঙ্করটোলা ঘাট এলাকায়। গ্রামবাসীদের অভিযোগ, সরকারি টাকা লুটেপুটে আত্মসাৎ করার একটি চক্র এখানে কাজ করছে। স্থানীয় বিজেপি নেতা গৌরচন্দ্র মণ্ডল জানান, অসৎ ঠিকাদার কর্মীদের সঙ্গে স্থানীয় তৃণমূল নেতাদের অশুভ আঁতাত রয়েছে, এমনটাই অভিযোগ। এখানে মাটি সঠিক পরিমাণে মাটি ভরা যাচ্ছে না, যেরকম কাজ হওয়া উচিত সেরকম কাজ করছে না। কিছু বলতে গেলে হঠাৎ করে ঝগড়া লাগিয়ে দেয় যে আমরা কাজ ঠিক করছি। এখন আমাদের গ্রামের ব্যাপার আছে, এই যদি বন্যাতে যদি গ্রাম কেটে যায় কোনো রকম, তাহলে লোকজন সব কোথায় যাবে? কেন করছেন এরকম? সঠিকভাবে কাজ কি জানি ওরা সব কি করছে না করছে, ওরাই বলতে পারে। আমরা বলতে গেলে কোনো বিবাদ করতে গেলে আমাদের উপরে চেঁচিয়ে উঠে। প্রথম শুরুর দিন গ্রামের লোকের চাপের জন্য খুব ভালো কাজ হচ্ছে, ইদানিং 2 দিন থেকে এত নিম্নমানের কাজ হচ্ছে, আমরা রীতিমতো এখানে এসে আন্দোলন করছি, ঝগড়া করছি, বলার পরে তারপরে বস্তাগুলো ভালো করে ভরা হচ্ছে, নাহলে 70% বস্তা ফাঁকা রেখে সেলাই করে দিয়ে ফেলে দেওয়া হচ্ছে জলের তলে। বেশিরভাগ বস্তাগুলো হচ্ছে ফাটা, ছিদ্র, পচা বস্তাগুলো। এই সরকার ভাঙন রোধ করতে ব্যর্থ, এই সরকার বন্যা কবলিত অসহায় মানুষদের ত্রাণ দিতে ব্যর্থ। শঙ্করটোলায় ভাঙন হয়েছিল 50 মিটার, সেখানে এমার্জেন্সি পিরিয়ডে সেচ দপ্তর কাজ করছে, অথচ সেইখানে নিম্নমানের কাজ, পুরো আত্মসাৎ করার জন্য এই কাজ করছে, পুরো টাকা লুট করার জন্য ঠিকাদার সংস্থা এবং কিছু তৃণমূলের নেতা মিলে সেটা আত্মসাৎ করার চেষ্টা করছে। গ্রামবাসীরা যখন অভিযোগ করছে যাচ্ছে ভালো কাজ করার জন্য, কারণ তাদের এলাকা তাদের টিকাতে হবে, তখন তাদেরকে মারধরা করা হয়, প্রশাসনের ভয় দেখানো হয়। অর্থাৎ প্রতিবাদ করা চলবে না, আত্মসাৎ করতে দিতে হবে, লুট করতে দিতে হবে। মুখ্যমন্ত্রীর অনুপ্রেরণায় ইংরেজবাজার স্বাস্থ্য দপ্তর ও পৌরসভার উদ্যোগে চালু হলো 8টি বিনামূল্যে অ্যাম্বুলেন্স পরিষেবা। মুখ্যমন্ত্রীর অনুপ্রেরণায় স্বাস্থ্য দপ্তরের উদ্যোগে এবং ইংরেজবাজার পৌরসভার সহযোগিতায় বিনামূল্যে অ্যাম্বুলেন্স পরিষেবা চালু। বৃহস্পতিবার ইংরেজবাজার পৌরসভা প্রাঙ্গণে নারকেল ফাটি এবং সবুজ ঝান্ডা উড়িয়ে 8টি অ্যাম্বুলেন্স পরিষেবা চালু করা হয়। উপস্থিত ছিলেন ইংরেজবাজার পৌরসভার চেয়ারম্যান কৃষ্ণেন্দু নারায়ণ চৌধুরী, ভাইস চেয়ারম্যান সুমল আগরওয়াল, কাউন্সিলর শুভময় বসু সহ অন্যান্য কাউন্সিলর ও পুর আধিকারিকরা। মাননীয় মুখ্যমন্ত্রী অ্যাম্বুলেন্স পরিষেবাটাকে আরো সহজ সরলভাবে তিনি মানুষের মধ্যে নিয়ে এসছেন। আপনি যে কোনো প্রান্ত থেকে 102 নাম্বার ডায়াল করবেন, সঙ্গে সঙ্গে আপনার কাছে অ্যাম্বুলেন্স আসবে। কিন্তু এটা হসপিটালে যেতে হবে, কোনো নার্সিংহোম তো যাবে না। আবার হসপিটাল থেকে কোনো যদি রেফার করে কলকাতা, তাহলেও সেই অ্যাম্বুলেন্স যাবে। এটা খুবই ইজি হয়ে গেছে, জিপিএস লাগানো আছে।
এরা ঘুরবে, আপনি ফোন করলে সঙ্গে সঙ্গে আপনার দরজায় পৌঁছে যাবে। এর জন্য কোনো পেমেন্ট করতে হবে না। বয়স্ক মহিলা থাকুক, লোক থাকুক, বাচ্চা হোক, অন্তঃসত্ত্বা মহিলা থাকুক, সঙ্গে সঙ্গে এখন 8টা ওপেন হচ্ছে। এরা এইখানে মেডিকেল কলেজেই থাকবে, এখান থেকে ফোন আসবে, সঙ্গে সঙ্গে ওরা ওখান থেকে রওনা দেবে। আগে কি অসুবিধা হতো, কি সুবিধা? আগে অ্যাম্বুলেন্স পাওয়া খুব মুশকিল হতো, এখানে ফোন করা, ওখানে ফোন করা, ড্রাইভার পাচ্ছে না, এটা সেটা না। 24 ঘন্টা ড্রাইভার থাকবে, অ্যাম্বুলেন্স থাকবে। এটা মুখ্যমন্ত্রী সাধারণ মানুষের জন্য করছে। আমরা আজকে যেহেতু এটা শহরের মধ্যে, পুরসভা থেকে এটাকে প্রারম্ভিকভাবে উদ্ঘাটন করব।